কি ভয়ঙ্কর গণধুলাইয়ের শিকার হয়েছে সমন্বয়করা আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু দাহ পাল্টা দেওয়া দিচ্ছে, আপনারা সব কিছু দেখতে পারবেন। তাদের অবস্থা কিন্তু খারাপ করা হয়, এই যে সাধারণ মানুষরা তাদেরকে ঘেরাও দিয়ে রেখেছে। মধ্যরাতে সমন্বয়কদের উড়াধুরা পিটিয়েছে সেনাবাহিনী, সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। 1 ঘন্টার কিংবা 1 দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, না হলে আপনার ডক্টর ইউনূসের কিংবা এই উপদেষ্টা মণ্ডলীর কিংবা সমন্বয়কদের যে বা যারা আছে তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে। পুলিশ কিন্তু লাঠি চার্জ করে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিবাদের জেরে 1 ঘন্টা অবরুদ্ধ ছিলেন, কেউ মারধরের অভিযোগ উঠেছে। 5 মাস পার না হতেই এই ইউনূস সরকারের চৌকাট মারাচ্ছেন না হাসনাত সার্জিসরা, উল্টো অন্তর্বর্তী সরকারের সমালোচনা আর নানা দাবি দাওয়া নিয়ে দেশ জুড়ে জনমত সৃষ্টির কাজে ব্যস্ত তারা। আদতে ডক্টর ইউনূসের সঙ্গে কি নিয়ে বিরোধ হাসনাত সার্জিসদের? দেখতে পাচ্ছি যে হাসিনা বিরোধী যে শক্তিগুলো ছিল বা রয়েছে তাদের মধ্যে বহুমাত্রিক দান্দিকতা, তাদের মধ্যে নানান বিষয়ে যে বিরোধ, সরাসরি বিরোধ, তা রাজনীতিতে মেরুকরণের সৃষ্টি করছে। রিসেট বাটন, রিসেট বাটন, রিসেট বাটন। তবে রিসেট বাটনের কিছু খেলা আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগবে বাংলাদেশের অলিতে গলিতে? ঢাকা শহরে হাঁটছেন পাকিস্তানি সুন্দরী সুন্দরী তরুণীরা হাঁটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ 2 সমন্বয়ক দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি সমাবেশ ও উস্কানিমূলক বক্তব্যে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। সমন্বয়কদের উপর হামলার অভিযোগও উঠেছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানে কিন্তু ক্ষমতা কানেক্টেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। সরকারকে আমাদের ফিরিয়ে দেন এবং আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। অন্যদিকে এখন আসুন মেন টপিকে যাই। মেন টপিক হচ্ছে আপনার বিপিনুর 1 ঘন্টার কিংবা 1 দিনের সময় বেঁধে দিলেন আপনার ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, না হলে আপনার ডক্টর ইউনূসের কিংবা এই উপদেষ্টা মণ্ডলীর কিংবা সমন্বয়কদের যে বা যারা আছে তাদের অবস্থা কি করুণ অবস্থা হয়ে যাবে। অন্যদিকে আপনারা জানেন বিপিনুরের তিনি আজকে বা তার দলকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি চার্জ করে যখন নাকি তারা সুষ্ঠুভাবে একটি আন্দোলন করতে যায়। যাই হোক, মেন টপিকে আসি। এখন হচ্ছে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার, তারা 2025-এর শেষ দিক দিয়ে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এই কথাটা সম্পূর্ণ কি গুঞ্জন ছিল বা মানুষকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা ছিল, এছাড়া আর কিছু না। অন্যদিকে সমন্বয়কারীরা তারা সরকার গঠন করার জন্য তারা একদম মানে যত লেভেলের চেষ্টা আছে না কেন, মানে সব লেভেলের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কেন তারা চালিয়ে যাচ্ছে? আজকে সমন্বয়কদের কেন ঘুম হারাম হয়ে গেছে এবং সমন্বয়করা কেন আপনার বাড়ি হারা পর্যন্ত হয়ে গেছে কেন? আসুন একটা সমীকরণ মিলাই। প্রথমত আপনি যদি দেখেন এই সমন্বয়করা সরকারি চেয়ারে যে বসে, সেটা হচ্ছে আপনার কুঠানা মেধার মাধ্যমে, মানে তারা কি আলটিমেটলি সরকার হয়ে যায়, মানে আপনার সরকারি চাকরির জায়গায় তারা নিজেরাই কি সরকার প্রতিষ্ঠিত করে। এখন বর্তমান এই সমন্বয়করা কিংবা উপদেষ্টা মণ্ডলী যে বা যারা আছে তারা কি সংবিধান মেনে এই সরকার চেয়ারে বসছে? তারা কি আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? তারা কি বিএনপির জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকার চেয়ারে বসছে? কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসছে? আপনার কাছে এই উত্তর আছে? আমার কাছে আছে? নাই ভাই। তারা কি এক ম্যান্ডেটের মাধ্যমে বসছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর ম্যান্ডেট।
তো এই ম্যান্ডেটের কি আপনার জাতিসংঘে কিংবা আমাদের বাংলাদেশের সংবিধানে এই ম্যান্ডেটের কোনো ভ্যালু আছে, কোনো পাওয়ার আছে? সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। এখন আসুন, সমন্বয়করা কেন তাদের ঘুম হারাম করে ফেলেছে, কিংবা 2025 এসেও তারা নির্বাচন শেষের দিক দিয়ে দেওয়ার একটা বা না দেওয়ার একটা বাহানা চলতেছে কেন? কেন? আপনি যদি এই সমীকরণটা মিলান তাহলে দেখতে পারবেন যে তারা যদি এই আপনার 25-এর শেষ দিক দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে এদের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। কিভাবে? কারণ নির্বাচন দিলেই কে ক্ষমতায় আসবে সেটা সবাই জানেন, নামটা আমি বলতে চাই না। এখন তারপরে কি হবে? আপনার এই সমন্বয়কারীদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। কি হবে? ভয়ঙ্কর। মানে এরা কি পালাতেও পারবে না। অন্যদিকে সমন্বয়কদের যে আপনার কূটনৈতিক যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট কি জব্দ করে ফেলেছে। কে জব্দ করে ফেলেছে? আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার। কেন জব্দ করলো? কারণ এরা বর্তমান বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি চালাচ্ছে এটার জন্যই সেনা প্রধান কি আপনার, অনেকে হয়তো জানেনও না, হয়তো কোনো মিডিয়া এটা প্রকাশ করে নাই, আপনার সেনা প্রধান কিছুদিন আগে সার্জিসকে ডেকে নিয়ে কিছু হেদায়েত করে। এটা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। কেন হেদায়েত করে? যে সার্জিস বেশি ফালাফালি করো না, সামনে তোমাদের না হলে অবস্থা আরো ভয়ঙ্কর হবে। এটার জন্যই সমন্বয়কারীরা উঠে পড়ে লাগছে কিভাবে নির্বাচনটাকে আরো পিছিয়ে দেওয়া যায় এবং নিজেদের দলকে আরো কিভাবে ভারী করা যায় এবং বাংলাদেশের সরকারের চেয়ারে তাদের আপনার প্রতিনিধি রাখা যায়। এটার জন্য, কারণ বাংলাদেশের এই আপনার চেয়ারে যদি তাদের প্রতিনিধি রাখে তাহলে তাদের আপনার চেয়ার থাকবে, তাহলে বাংলাদেশে তারা থাকতে পারবে। আর যদি না রাখতে পারে তাহলে এদের অবস্থা কি হবে জানেন? কি হবে? রাস্তার কুকুরের থেকেও খারাপ কিছু হয়ে যাবে। এর সাথে আমি আরো একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দর্শক বন্ধুরা, 21 তারিখে যখন নাকি ডোনাল্ড ট্রাম্প, সম্ভবত 20 কিংবা 21 তারিখে, সরি যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। যাই হোক, যখন ডোনাল্ড ট্রাম্প আপনার শপথ নিয়ে সরকারের কিংবা আপনার আমেরিকার আপনার প্রেসিডেন্টের চেয়ারে বসবে, তখন কি আমেরিকা থেকে একজন রাষ্ট্রদূত আসবে আমাদের বাংলাদেশে। কাদের উদ্দেশ্যে? এই সমন্বয়ক আর হচ্ছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে। কিসের জন্য আসবে? ইনকোয়ারি করার জন্য। কোন ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি? এই জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাসকে আপনার ভিত্তি করে তখন দেখা যাবে যে ডক্টর ইউনুস কিংবা সমন্বয়কদের কত ধানে কত চাল। তোমরা বাংলাদেশের সংবিধানও পরিবর্তন করো নাই, তোমরা সংস্কার কোনো কাজ, তোমাদের কোনো পরিবর্তন নাই, সংস্কার তো নাই বলতেই চলে। এখন পর্যন্ত তোমরা বলতেছো যে যেই পর্যন্ত বাংলাদেশে সংস্কার শেষ না হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ইম্পসিবল। যারা নাকি নির্বাচন চাবে তারা হচ্ছে স্বৈরাচারের দালাল, মানে স্বৈরাচারকে শেখ হাসিনা, আর ভালো মানুষকে এরা হচ্ছে সাধু। এরা হচ্ছে সাধু। আর শেখ হাসিনা, আওয়ামী লীগ মানে হচ্ছে স্বৈরাচার, কারণ এরা তো ভাই স্বাধীনতা বিরোধী। এরা হচ্ছে বাংলাদেশের কি মানে আনলাম না ভাই, মুখে আনলাম না, হ্যাঁ আনলাম না। যাই হোক দর্শক বন্ধুরা, যখন নাকি ডোনাল্ড ট্রাম্প আপনার প্রেসিডেন্ট এবং আপনার শপথ নিয়ে চেয়ারে বসবে, ক্ষমতায় বসবে, তখন এদের অবস্থা 12টা বেজে যাবে ভাই। কথাটা মিলিয়ে নিয়েন দর্শক বন্ধুরা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই। আমরা কথায় বলি না, গরিবের পেটে লাথি মারা, ঠিক সেরকম একটা কাজ, একটা না দুটো কাজ সরকার সম্প্রতি করেছে। একটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আরেকটা একটু অলক্ষ্যে থেকে গেছে। দুটো নিয়ে কথা বলতে চাই। যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো ভ্যাট বাড়ানো হয়েছে শতাধিক পণ্যে হঠাৎ করে। যদি বাড়বে এরকম কিছু ধারণা কেউ দিচ্ছিলেনও, নানান রকম কারণ সেটার পেছনে দেখানোর চেষ্টা হয়েছে, IMF এর শর্ত ইত্যাদি ইত্যাদি। আসলে কি ব্যাপারটা তাই? সেই কারণে কি বাড়ছে? আমি খুব মনে করি না এটা IMF এর শর্তের কারণে ঘটেছে। কেন ঘটেছে আসবো, তার আগে ভ্যাট বাড়ানো হয়েছে কিসে কয়েকটা পণ্যের আমরা একটু যদি নাম শুনি। মিষ্টি, ওষুধে ভ্যাট বাড়ানো হয়েছে, LP গ্যাস, ফলের রস, বিস্কুট, ড্রিঙ্ক, চশমার ফ্রেম, সিগারেটে ভ্যাট বাড়া উচিত, আর অনেক বেশি বাড়া উচিত। যাই হোক, মোবাইল ফোন,
ব্যবহার করার ক্ষেত্রে প্রচুর, মানে 20% সম্পূর্ণ শুল্কের জায়গায় 23% করা হয়েছে। পোশাকের দাম বাড়বে, রেস্তোরাঁর খরচ বাড়বে, সব রকম রেস্তোরাঁ, মানে যদি এটাও ধরা হয় যে অত্যন্ত পশ এক্সপেন্সিভ রেস্তোরাঁয় হবে, তা না, সব রকমের রেস্তোরাঁয়, টিস্যু পেপার, শিশুদের খাবার, নানা কিছু। ভ্যাট কখন বাড়ানো হলো? যখন বাজারে চালের দামও বাড়ছে। বিবিসি বাংলার একটা রিপোর্ট এরকম যে কয়েকদিনের ব্যবধানে, সপ্তাহের মধ্যেই চিকন চালের দাম কেজিতে 5 থেকে 7 এবং মোটা চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে কেজিতে। এই হচ্ছে বৃদ্ধির নমুনা। বাজারে চালের দামও বেশি এবং খাদ্য মূল্যস্ফীতি 13%, আর অন্য মূল্যস্ফীতিও 10%-এর বেশি। এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে ভ্যাট বাড়ানো হয়েছে এবং ভ্যাট বাড়ানো নিয়ে আমরা দীর্ঘদিন থেকে একটা সমালোচনা করি, প্রত্যেকে করি। আমরা যারা এই বেসিকটুকু জানি, বিশেষ করে বাজেট নিয়ে যখন আমরা আলোচনা করি, আমি বহু বাজেট অ্যানালিসিস করেছি, লিখেছি সেগুলো নিয়ে, বলেছি সেগুলো নিয়ে। সেখানে একটা কথা বলেছি, সেটা হলো সরকার তার রাজস্ব আয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ আর পরোক্ষ কর এভাবে যদি আমরা ভাগ করি, যে করগুলো সবার জন্য সমভাবে প্রযোজ্য, পরোক্ষ কর, ভ্যাট একটা পরোক্ষ কর, এরকম ভাবে আমদানি শুল্ক, এগুলো সব পরোক্ষ কর। মানে প্রত্যেকটা পণ্যের উপরে যে পরিমাণের ভ্যাট আরোপিত হয়, এই যে আমরা মোবাইল ফোনে কথা বলতে এখন খরচ বাড়বে, এটা ধনী গরিব সবার জন্য। মোবাইল ফোন এখন কোনো বিলাসী পণ্য নয়, ইন্টারনেট এখন কোনো বিলাসী পণ্য নয়, কিন্তু সবচেয়ে ধনী মানুষটা যখন ব্যবহার করবে আর সবচেয়ে গরিব মানুষটা ব্যবহার করবে, একই পরিমাণ তাকে ভ্যাট দিতে হয়। এটা এজন্য অন্যায়, এটা ন্যায়ানুগ কোনো কর ব্যবস্থা না, এটা আমরা জানি। তারপর এটা উঠিয়ে দেবে তা বলছি না, এটা থাকতে হবে, থাকে। আর এটা হচ্ছে প্রত্যক্ষ কর, আয়কর আছে, তারপরে সম্পদের আপনার সম্পদ মানে ক্যাপিটাল এভাবে বলবো, গেইন ট্যাক্স আছে, এরকম কিছু ট্যাক্স আছে যেগুলো আপনার উপার্জন থাকে এবং উপার্জন যত বাড়তে থাকে সেগুলোর প্রগ্রেসিভ। আপনার উপার্জন অনেক বেশি যদি বাড়েন, আপনার উপরে অনেক বেশি হারে কর আরোপিত হবে। এটার মধ্যে ন্যায্যতা আছে, যার অনেক বেশি আছে তার কাছ থেকে বেশি নেওয়া হবে, যিনি করযোগ্য নন তার কাছ থেকে কর নেওয়া হবে না, কিন্তু যিনিও ইনকাম ট্যাক্সের যোগ্য নন তাকেও প্রচুর ভ্যাট দিতে হয়। এজন্য বলা হয় একটা ন্যায্য ইনসাফ পূর্ণ কর ব্যবস্থা সেটা যেখানে ডিরেক্ট ট্যাক্স অনেক বেশি হবে, যতটা বেশি হওয়া সম্ভব, আর ইনডিরেক্ট ট্যাক্স যত কম হবে। আমাদের মতো দেশগুলোর ক্ষেত্রে এটার একটা মোটামুটি ভাগ বা হিসাব দেয়া আছে, সেটা হলো প্রত্যক্ষ আর পরোক্ষ করের স্প্লিট 50-50 হবে। 50% আয়কর সহ প্রত্যক্ষ কর আর 50% আমদানি ভ্যাট এগুলো সহ পরোক্ষ কর। কিন্তু বাংলাদেশে এটা 30% কম বেশি। এটা বিগত শেখ হাসিনার সরকারের সময় এটা খুব ইভেন উল্টো দিকে যাচ্ছিল। মানে আমাদের টোটাল যে কর আহরণের যে লক্ষ্যমাত্রা, তার মধ্যে ডিরেক্ট ট্যাক্সটা 30% বা তারও কাছাকাছি এরকম, আর বাকি 70% হচ্ছে পরোক্ষ কর। এটা অন্যায় কর এবং এটা বাড়ানো হলো এমন সময় যখন এই পরিস্থিতি চলছে দেশে। টিসিবি ট্রাকের লাইন বাড়ছে কি, ওটা এখন নেই, আসবো সেই জায়গায়। কেন করা হচ্ছে, কত টাকা পাবে সরকার, এখানে একটা হিসেব প্রথম আলোতে করে দিয়েছে, ইটস ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 12,000 কোটি টাকা সরকার আসলে এটা থেকে পাবে। এইগুলো বৃদ্ধির মাধ্যমে মানুষের পকেট থেকে এটা যাবে। এগুলো মানুষের পকেট থেকে যাওয়া মানেই হচ্ছে এটা সরকারের পকেটে যাবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে টিসিবির কারণেই কি এই কাজটা হচ্ছে কিনা। আমাদের এটা নিশ্চয়ই জানা আছে, টিসিবি না, আইএমএফ এর কারণে। আইএমএফ এর শর্ত আছে বাংলাদেশের কর জিডিপি রেশিও বাড়ানোর জন্য, অনেকগুলো শর্ত আছে। আইএমএফ এর কাছ থেকে আমরা অনেকেই নিশ্চয়ই এখন পর্যন্ত জানি $4.7 বিলিয়ন যে ঋণ দেওয়া হচ্ছে, তাও অনেকগুলো ইনস্টলমেন্টে ওভার দ্য ইয়ার্স। তার জন্য অনেকগুলো শর্ত দিয়েছিল, এর মধ্যে একটা শর্ত ছিল কর জিডিপি অনুপাত বাড়ানো। আজকে খুব ডিটেইল কথা বলছি না, এটুকু জানিয়ে রাখি, অনেকেই জানেন যে আমাদের জিডিপির অনুপাতে আমাদের কর আহরণ কত হয়, সেটা হচ্ছে শুল্ক আহরণ কত হয়, সেটাই হচ্ছে সেই রেশিও। বাংলাদেশে এই হার খুবই কম, মানে আমাদের দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ডও 20-এর আশেপাশে বা 20-এর বেশি, কিন্তু বাংলাদেশে এটা 9-10% অনলি। সো আমাদের রাষ্ট্রের স্বার্থেই আমাদের কর জিডিপি
অনুপাত বাড়াতে হবে। সো IMF এর একটা শর্ত দিয়েছে, সুতরাং আমাদেরকে ভ্যাট বাড়িয়ে সেই রেশিও বাড়ানোর চেষ্টা করতে হবে বলে বলা হচ্ছে বা সরকারের দিক থেকেও জানানো হচ্ছে। কিন্তু এটাকে আমি একেবারেই সঠিক মনে করি না। কারণ হচ্ছে IMF এর সব শর্ত অক্ষরে অক্ষরে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। একদম খুব স্পষ্ট কথাবার্তা, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি কোনো কিছু 2 একটা 4টা 5টা 10টা 15টা নানান রকম শর্ত থাকে, এর মধ্যে 2 একটা ফুলফিল না হলেও IMF এর লোন পাওয়া যাবে না, নট নেসেসারিলি। আওয়ামী লীগ সরকারের সময় রিজার্ভ নিয়ে সে তার টার্গেট ফুলফিল করতে পারে নাই, কিন্তু IMF তাদেরকে ঋণ দিয়েছিল। সুতরাং এইখানে ভ্যাট না বাড়িয়ে সরকার র্যাদার নেগোশিয়েট করতে পারতো, এবং ডক্টর ইউনূসের মতো মানুষের পক্ষে নেগোশিয়েট করা কঠিন কিছু ছিল না। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আসলে ভ্যাট বাড়িয়েছে, সরকার টাকার ক্রাইসিসে আছে, খুব সিরিয়াস টাকার ক্রাইসিসে আছে, এবং সেই টাকা সে লাগবে তার। সরকার তো টাকা লাগেই, কিন্তু এর মধ্যে একটা খাতের কথা আমি একটু ইন্টারেস্টিং ভাবে দেখতে পারবো। আমরা অনেকেই মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা 12 জানুয়ারি 2025। আমরা জানি সরকারের কর্মকর্তা কর্মচারীদের জন্য টাকা মানে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং এতেই 7,000 কোটি টাকা লাগবে। সুতরাং এই 7,000 কোটি টাকা হঠাৎ করে সে সামনে হাজির হয়েছে, যে 12,000 কোটি টাকা আসবে জনগণের পকেট থেকে নিয়ে গরিবের পেটে লাথি মেরে, সেই 12,000 কোটি টাকা থেকে 7,000 কোটি টাকা এদেরকে দেয়া হবে। আমি বেশ কিছুদিন আগে যখন এই সিদ্ধান্ত হয়েছিল তখন এটা তীব্র প্রতিবাদ করেছি, আমি আজও আবার সেটা করছি। একটা দেশের চরম অর্থনৈতিক সংকটের সময়ে এই রকম একটা সিদ্ধান্ত অত্যন্ত অন্যায় হয়েছে। এই সরকার শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধা নিশ্চিত করবে সেটা কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। রাষ্ট্র যখন সংকটে থাকবে, সংকট আছে, চরম অর্থনৈতিক সংকট আছে, এবং এটা দায়ী সরকারেরও না, আসবো সেই জায়গায়। তো সরকারের উচিত হবে এই অবস্থা করা যে এই সংকট আমরা প্রত্যেকের মতো শেয়ার করে নেব, আমরা প্রত্যেকে খারাপ থাকবো, যারা ওই চাকরিগুলো করছেন তারাও খারাপ থাকবেন, কিছু করার নেই, এটা বাস্তবতা। অর্থনৈতিক সংকটের সময় মানে এই সরকারের ব্যয় কমানোর জন্য ইভেন বেতন কমানোর নজির আছে, এই আমাদের এই এরিয়াতেই আছে। ফলে এটা একেবারেই জরুরি ব্যাপার ছিল যে এটা বাড়ানো হবে না, কিন্তু এটা বাড়ানো হলো। মানে সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে শেখ হাসিনা যেভাবে অপ্রয়োজনে তোয়াজ করতেন সেই রকম তোয়াজ করছেন, এবং এটা অত্যন্ত বাজে সিদ্ধান্ত। এবং সরকারের এই ভ্যাট বসানোর ক্ষেত্রে তার এই ব্যয় বৃদ্ধি, এই খাতে এখানেই একটা বিরাট অঙ্কের ব্যয় বৃদ্ধি আছে, সেটা প্রভাব ফেলছে নিশ্চয়ই, এটা আমরা এভাবে বলতেই পারি। যে কথাটা বলছিলাম সরকার গরিবের পেটে লাথি মারার মতো, এটা একটা পদক্ষেপ। এর সাথে আরেকটা পদক্ষেপ নিয়েছে যেটা আমরা অনেকে হয়তো মিস করেছি, সেটা হলো টিসিবি ট্রাকে যে পণ্য বিক্রি করতো, হেডলাইন এরকম, প্রথম আলো টিসিবি কর্মসূচি ট্রাক সেল বন্ধ, 43 লাখ পরিবার কার্ড বাতিল। কার্ডের মধ্যে 2 নম্বরই ছিল, জালিয়াতি ছিল, সেটা একটা ব্যাপার। কিন্তু যে টিসিবি ট্রাক, আমি এটা নিয়ে আলাদা করে কথা বলেছিলাম, যে পরিমাণ ট্রাক দেওয়া হয় এটাই পর্যাপ্ত ছিল না। খেয়াল করুন, আমরা ফলে মানে ট্রাক মানে কার্ড যখনও ছিল না, তারপর ঢাকা ও চট্টগ্রামে 24,500 মানুষ ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ পেত টিসিবি ট্রাক থেকে। 24,000, 24,500 2টা শহরে, ইটস নাথিং। আমি শেখ হাসিনার সময় থেকেই খুব মন দিয়ে টিসিবি ট্রাকের লাইন খেয়াল করতাম, এটা লেন্থ কত, এটাতে কি ধরনের পোশাকের মানুষজন দাঁড়ায়। এর মধ্যে এই নিউজ আসতে শুরু করেছিল মধ্যবিত্তরাও টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, আমি নিজেও সেটা খেয়াল করেছি, পত্রিকাও নিউজ এসছে। সেটা বলাই যায়, একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তার পেছনে শত শত মানুষ লাইন দিচ্ছে, এটা সরকারের জন্য খুবই কমফোর্টেবল না। কিন্তু এই সরকারের সমস্যা কি? এই সরকার তো উন্নয়নের ফুটানি করে না। শেখ হাসিনার সাথে টিসিবি ট্রাকের লাইন তার ন্যারেটিভকে ধ্বংস করে দিত, এই সরকার তো তা করছে না, তাহলে বন্ধ করলো কেন? অথচ ট্রাকের সংখ্যা হওয়া উচিত ছিল অনেক বেশি। এই নিউজ আমরা জানি, দীর্ঘ সময় লাইনে থেকে থাকার পরও পণ্য পায়নি, চলে গেছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা, যেখানে 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 250-300 টাকা বাজারের তুলনায় কম মূল্যে পণ্য পাওয়া যায়। মানুষের কাছে এইটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে যাওয়া যায় হয়। সো এটা আরেকটা পদক্ষেপ যেটা গরিবের পেটে লাথি মারার মতো। অথচ আমি দেখতে চেয়েছিলাম টিসিবি ট্রাকের গল্পটা পাল্টেছে শেখ হাসিনার পর, কিন্তু না, একই।
এবং এখন আবার বন্ধও হয়ে গেল। এই বিদ্যমান অবস্থায় আবার সরকার যেভাবে রেসপন্ড করছেন, এর আগে অর্থ উপদেষ্টা বলেছিলেন দাম তেমন বাড়বেন না। গতকাল আমি দেখলাম প্রেস সচিব ব্রিফ করেছেন, তিনিও বলছেন যে প্রভাব খুব বেশি পড়বে না, খুবই ন্যূনতম প্রভাব হবে। উনি বলছেন বাস্তবতা হলো মানুষের উপরে চাপ বাড়বে, আপনি নিজে অনুভব করেন কিনা যে সামনে বাড়বে ইত্যাদিতে। তখন উনি বলছেন অজনপ্রিয় হওয়ার জন্য কোনো কষ্ট করছি না, বাংলাদেশের অর্থনীতিবিদরা কি যাতে অর্থনীতি ভালো আছে যাতে থাকে সেদিকে খেয়াল থাকে। আমার মনে হয় মানুষকে আরো বোঝানো কেন, কোন প্রেক্ষাপট কি, এগুলো জানানো সবার কর্তব্য। এবং বলছেন যে খুব বেশি সমস্যা হবে না, এবং এটা IMF এর কথাই না, এটা আমাদের নিজস্ব চিন্তা থেকেই করতে হবে, কিন্তু প্রবলেম খুব বেশি হবে না। সরকারের থেকে এই কষ্টের মধ্যে এই ধরনের রেসপন্স আমি একেবারেই সঠিক বলে মনে করি না। সরকারের যেটা উচিত ছিল, বা আমরা এভাবে যদি বলি, এখন সরকারকে এই ভ্যাট আরোপ না করে পারতো। এবার আমরা যদি পিওর অর্থনৈতিক টার্মে খেয়াল করি, ভ্যাট সরকারের জন্য মানে সরকারের উপার্জন বাড়াতে হবে। এখন সরকারের সংকটটা কোথায় পড়েছে, এবার আমরা অর্থনীতির ভিত্তিতে যদি আলোচনা করি, সেটা হচ্ছে বাংলাদেশ একটা খুবই কম প্রবৃদ্ধির সাইকেলে পড়ে গেছে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের স্লথ হয়ে গেছে। আমি স্ট্যাগফ্লেশন শব্দটা 2021 সাল থেকে বলছি, আমি মনে করি তখন থেকে এটা ছিল, এটা এখন আরো প্রকট হয়ে উঠছে। মানে অর্থনীতি স্থবির হয়ে আছে, কিন্তু ইনফ্লেশন বাড়ছে আস্তে আস্তে। স্পষ্টত দেখতে পাচ্ছি যে হাসিনা বিরোধী যে শক্তিগুলো ছিল বা রয়েছে, তাদের মধ্যে বহুমাত্রিক দান্দিকতা, তাদের মধ্যে নানান বিষয়ে যে বিরোধ, সরাসরি বিরোধ, তা রাজনীতিতে মেরুকরণের সৃষ্টি করছে। যদি ছোট ছোট করে বলি, সরকারের সঙ্গে বিএনপির সরাসরি বিরোধ, জামাত এবং বিএনপির মধ্যে দীর্ঘদিনের যে মিত্রতা, তাতে ফাটল ধরেছে ভয়ঙ্কর আকারে। তারা পরস্পর বিরোধী অবস্থানে এখন যার যার জায়গায় দাঁড়িয়ে আছে। ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে বিএনপির অবস্থান, অথবা বিএনপির বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের অবস্থান, ছাত্র নেতৃত্বের মধ্যে বহুমাত্রিক দ্বন্দ্ব, গণ অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছে সেটি কেন্দ্র করে দ্বন্দ্ব, নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে দ্বন্দ্ব, সংবিধান সংস্কারের প্রশ্নে দ্বন্দ্ব, ইতিহাস নতুন করে লেখা না লেখার বিষয়ে দ্বন্দ্ব। গণ অভ্যুত্থানে যেসব শক্তির সম্মিলিত অবস্থান ঘটেছিল, সেগুলোর মধ্যেই এখন দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। আমি শুরুতে বলছিলাম রাজনৈতিক মেরুকরণের কথা, এবং এটি হওয়ার কথা ছিল। যদিও আমরা একটা গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ যেটি আশা করে, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারছি না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে বারবার জাতীয় ঐক্যের কথা বলছেন, তার এই জাতীয় ঐক্য শব্দগুলোর মধ্যে যে উচ্চারণের যে ভাব, তার মধ্যেও জটিলতা রয়েছে। তিনি কোন ধরনের ঐক্যের কথা চান? ছাত্র সমন্বয়কদের পরামর্শে কিংবা জামাতের পরামর্শে যে বিষয়গুলোতে ঐক্যমত্য প্রয়োজন, তিনি কি শুধু সেটিকে ইঙ্গিত করছেন? আমার মনে হয় এটি আমার ধারণা। অনেকেই বিশ্বাস করেন, হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আমরা যদি আরেকটু করে বিশ্লেষণ করার চেষ্টা করি, যে নির্বাচন এবং সংস্কার প্রশ্ন একটু দ্বন্দ্ব আমরা শুরু থেকে দেখছি। রাজনৈতিক দলগুলোকে দূরে ঠেলার এক ধরনের প্রবণতা বর্তমান সরকারের মধ্যে রয়েছে। বিএনপি যেহেতু খুব দ্রুত সংস্কার কাজগুলো সম্পন্ন করে, যতটা না করলেই নয়, তারা নির্বাচনের দিকে যেতে চাইছে, তার বিরোধিতা করছে জামাত এবং ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে গঠিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি, তারা এটি বিরোধিতা করছে। তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে জামাত তো ক্ষমতা যাওয়ার প্রশ্নই ওঠে না, আর ছাত্র সমন্বয়কদের নেতৃত্ব যে নতুন কিংস পার্টি আসার কথা রয়েছে, তা স্বপ্নেও ভাবা যায় না যে তারা সরকার গঠন করবে। বরঞ্চ নির্বাচন সুষ্ঠু না হওয়ার সম্ভাবনাই বেশি। একটা মেকানিজমের মাধ্যমে তারা যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেও, সেটা হচ্ছে একটি মেকানিজমের মাধ্যমে। নির্বাচন বিতর্কিতভাবে আবার অনুষ্ঠানে একটা গন্ধ আমরা পাচ্ছি। আমরা ৭১কে কেন্দ্র করে একটা স্পষ্ট বিভাজন নতুন করে দেখছি। এই ছাত্র সমন্বয়করাই, তারা জামাতের আশীর্বাদে, জামাতের প্রভাবে ৭১কে মুছে দিতে চায়, তার বিরোধিতা করছে বিএনপি। এবং ছাত্র নেতৃত্ব যারা দাবি করছেন গণ অভ্যুত্থানে, আমরা দেখছি ছাত্র দল, ছাত্র মৈত্রী ঠিক নয়, ছাত্র ইউনিয়ন সহ আরো যেসব দল রয়েছে, তাদেরকে বাইপাস করে গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করছে হাতে গোনা কিছু ছাত্র সমন্বয়ক।
15.5 বছর ধরে একটু একটু করে তিলে তিলে অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যে হাসিনার বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে একটা প্রক্রিয়ার মাধ্যমে এগিয়েছে, সেটি কি সব অস্বীকার করা হবে? কিন্তু সমন্বয়করা একক কৃতিত্ব নিয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার নির্বাচনের আগে এখন নতুন করে দাবি উঠেছে স্থানীয় সরকার নির্বাচন। সে একই জায়গা থেকে বলতে হচ্ছে তারা জাতীয় নির্বাচন চায় না, বিলম্বিত করতে চায়, তার আগে স্থানীয় সরকার নির্বাচন তাহলে কেন চাইছে? সেই পুরনো ব্যাখ্যা আবার নতুন করে বলতে হয়। তারা তাদের মতো করে নিজস্ব লোকজন স্থানীয় পর্যায় থেকে তুলে নিয়ে আসতে চাইছে, এবং এমনকি ছাত্রলীগ নয়, ঠিক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বা আওয়ামী লীগের কাউন্সিলরদের সঙ্গে, জনপ্রতিনিধিদের সঙ্গে একটা অ্যালায়েন্স গড়তে চাচ্ছে ছাত্র সমন্বয়করা। নানান ধরনের হিসেব, নানান ধরনের জটিলতা, এবং শুরুতে যে বলছিলাম যে রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন রয়েছে। অবশ্য এখনো অনেক হিসাবের বাকি রয়েছে। খুব সহজে সরলীকরণ করে একটা জায়গায় এই মুহূর্তে এখনো পৌঁছানো যাচ্ছে না। এখন বিএনপির যে দাবিগুলো, ছাত্র সমন্বয়কদের সঙ্গে বিএনপির যে বিরোধিতা, জামাতের সঙ্গে যে বিরোধিতা, সরকারের সঙ্গে যে বিরোধিতা, এখন প্রশ্ন উঠতে পারে তাহলে কারা যৌক্তিক? আমি অন্তত মনে করছি যে স্বার্থের সংঘাতের জায়গা থেকে অবশ্যই যে জায়গা থেকে কথা বলছে, বিএনপি যে দাবিগুলো তুলছে সেটিও স্বার্থের দ্বন্দ্বের জায়গা থেকে। তার সরকারের সময় তো জামাতে 2জন মন্ত্রী হয়েছিল, অথচ এখন রক্কারা রাজনীতির সঙ্গে জামাতের রাজনীতি জড়িয়ে রয়েছে। জামাতকে 71-এ তাদের যে বিতর্কিত ভূমিকা, স্বাধীনতা বিরোধী ভূমিকা, সেটি তুলে নিয়ে এসে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অবশ্যই যৌক্তিক কথা বলছি, আমরা বিশ্বাস করি, কিন্তু স্বার্থের সংঘাতের জায়গা থেকে তো আমি বলছিলাম যে তাদের সরকারের সময় তো জামাতে ইসলামী 2জন শীর্ষ নেতাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। তারপরও আমি বলবো যে বিএনপির দাবিগুলো সাধারণ মানুষের পক্ষেই এই মুহূর্তে রয়েছে, যদিও স্বার্থ সংশ্লিষ্টতা এর মধ্যে অবশ্যই বিএনপি তার স্বার্থ সংশ্লিষ্টতা বজায় রেখেই রাজনীতির দিকে যাচ্ছে, তবে সেগুলো মানুষের দাবি। যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন যুক্তরাষ্ট্র বলেছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা, একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের দাবি করেছিল, আমরা তো সমর্থন করেছিলাম। আমরা জানি যে যুক্তরাষ্ট্র নিজের খেয়ে অন্যের মোষ তাড়াতে আসেনি, যুক্তরাষ্ট্রের একটা উদ্দেশ্য ছিল, আমরা সবাই জানি, কিন্তু এই দাবিটি সাধারণ মানুষের দাবি ছিল, তাই সমর্থন করা হচ্ছিল। বিএনপিও যে কথাগুলো এখন এই মুহূর্তে বলছে, রাষ্ট্রপতির অপসারণ এই মুহূর্তে চায়নি, এটা সাধারণ মানুষও চায়নি। সংবিধানকে ছুঁড়ে ফেলার জন্য ছাত্র সমন্বয়করা যে দাবি তুলছে, নতুন বিপ্লবী সরকার গঠনের জন্য যে কথা বলছে, ঘোষণাপত্র দেওয়ার কথা বলছে, সব জায়গা থেকে বিএনপি বিরোধিতা করছে। হয়তো স্বার্থ তাদের রয়েছে, কিন্তু এগুলো তো মানুষের কথা। কেউ হয়তো বলবেন বিএনপির সব দাবিকে সমর্থন করছি, তাহলে বোধহয় বিএনপির পক্ষে কথা বলছি। কথা বললে তো কারো না কারো পক্ষে যায়, কারো না কারো বিপক্ষে চলে যায়। এখন এই দাবিগুলোকে সমর্থন করবো নাকি মেজর ডালিমদের মতন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যে প্রকাশ্যে আসছেন, রাজনৈতিক নেতৃত্বে হাল ধরার চেষ্টা করছে, অথবা তাদেরকে সামনে এনে নতুন কোনো শক্তি জেগে ওঠার চেষ্টা করছে, আমরা সেটিকে সমর্থন করব? স্পষ্ট কথা, 71-এর জন্য, 71-এর পক্ষে, স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখা বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে, আমাদের অবস্থান তাদের পক্ষেই। এখন এটি কিন্তু রংচং মাখলে কিছু করার নেই। এবং জামাতের পক্ষ থেকে যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে, দখলদারিত্ব অভিযোগ করা হয়েছে, জামাতের বিরুদ্ধে কি সেই অভিযোগগুলো নেই? অবশ্যই রয়েছে। সমন্বয়কদের বিরুদ্ধেও চাঁদাবাজি অভিযোগ উঠছে। কে মুক্ত এইসব অভিযোগ থেকে? সবার বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, তবে একটি ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের পক্ষে কারা। ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই, তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবৎ নিজের যেই বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন, এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। দর্শক খেয়াল আছে নিশ্চয়ই, বাংলাদেশ থেকে প্রায় কয়েক লক্ষ কোটি টাকা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখি বা সরকারের এই প্রেস উইং থেকে বলা হয়ে থাকে পাচার হয়ে গেছে। ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল, আমাদের রিজার্ভ চুরি। এই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই, তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে। আর অফকোর্স এটার সাথে কারা জড়িত, কে কে থাকতে পারে, মানুষ আজ করতে পারে। তবে মজার বিষয় হচ্ছে, আমাদের এই রিজার্ভ চুরি করে যেই টাকাটা নিয়ে যাওয়া হয়েছিল,
সেই টাকাটা ফেরত নিয়ে যে নানান ঘটনা টটনা আলোচনা সন্দেহ চলছিল, আবার কেউ কেউ বলছিল আওয়ামী লীগ সরকারের সময় যে রিজার্ভের টাকা চুরির টাকাটা ফিরত এলে এটাও মাইরা দিবে, এরকম কিন্তু একটা শঙ্কা ছিল। বাট আজকে আমরা শুনছি হঠাৎ করে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন আহসান এইচ মনসুর, তিনি বলছেন রিজার্ভ থেকে চুরি হওয়া যে টাকাটা ছিল সেই টাকাটার 80% সরকার নাকি ফিরিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ, কবে নিয়ে আসলো এটা আমরা জানি না। তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন। তিনি বলছেন সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যে রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটার 80% ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে। মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। তিনি বলছেন যে আপনার চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত যেসব অর্থ আছে, তো এদেশ থেকে গত 15 বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী লীগের বিভিন্ন বড় নেতারা, পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা, কামলারা, অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি সেই তারা করছে। এখন অনেকেরই সেকেন্ড হোম, এই যে ডিবি হারুনেরও সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা, এখন তো শুনছি যে তিনি আমেরিকাতে নাকি আছেন। অনেক মন্ত্রী এমপির এদেশ থেকে টাকা পাচার করছে। তো বলছেন যে পাচারকৃত সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে, বিদেশিরা সহযোগিতা করতেছেন ওই টাকাগুলো এদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে। তবে আসলে কতটুকু পারবে, যেহেতু 80% নিয়ে আসছে রিজার্ভের, বাকিটা নিশ্চয়ই পারবে। তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনূস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে। ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কানাডা চলে আসছি, আমাদের আর কে ধরবে, কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশের সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার, বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে, আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন। আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানেও নানান বক্তব্য দিয়েছেন। তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই প্রবাসীরা এখন টাকা পয়সা পাঠাচ্ছে, তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে, এখন 80% কবে আসলো, কিভাবে আনলো, এগুলো সম্পর্কে আমি জানি না। আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই, নাকি আসলে আমরা নিউজই পাই নাই, দুইটার একটা হয়েছে। যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই, তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির 80% টাকা কবে, কত তারিখে আমরা পাইলাম। এটা কি আওয়ামী লীগ সরকারের সময় আসলো, নাকি ডক্টর ইউনূসের সরকার এই টাকাটা রিটার্ন আনলো? এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা? এগুলো কিন্তু একটি ইস্যু আছে। সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক। ইউনূস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে, আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।